বিরতির পর ৭১ সংযোগে আবার ফিরে আসলাম। আপনাদের সাথে আছে আমি কাউসার মাহমুদ। আমরা আলোচনা শুরু করার আগে একটি দর্শক ফোন নিয়ে নিই। একজন দর্শক ফোন করেছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি সাজান কবির পুরানা পল্টন থেকে। জি প্রশ্ন করুন। হাসান মন্ত্রী সাহেবের কাছে। জি, আমাদের দেশে যে গত ৮১ দিন জ্বালা পড়া চলছে বা মার্চ ৯৬ সালেও পড়ছে করা হয়েছে একই ধরনের, এই জ্বালা পড়ার নীতিতে বা পেট্রোল বোমার নিক্ষেপে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে কিনা, আর আমাদের দেশ যে অবস্থায় এখন আছে, এখন কি এটা ইয়েমেন হবে নাকি সিরিয়া, মানে আমাদের লাস্ট নেক্সট ডেস্টিনেশন। ধন্যবাদ আপনাকে হাসান মনসুর। নিশ্চয়ই আপনি প্রশ্নটি বুঝতে পেরেছেন। জি, আপনার কাছে উত্তরটা আমি বলবো। জি আচ্ছা, না দেখুন, একটা জিনিস কি, ৮১ দিন ধরে আন্দোলন হয়েছে, আন্দোলনে আমরা ক্ষতির শিকার অবশ্যই হয়েছে, জাতি হিসেবে সবাই ক্ষতিগ্রস্ত। আমি নিজে ব্যক্তিগতভাবে, আপনিও হয়তো হয়েছেন ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন যেটা হচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি, আমি মনে করি যে আমরা আমাদের রাজনীতি ওই সংঘাতের থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে, আশা করি আমি। কারণ আমরা যদি সংঘাত থেকে বের হয়ে না আসতে পারি এবং আরো গভীর সংঘাতের দিকে যাই, তাহলে কিন্তু আমাদের দেশ যেটাকে বলা হয় মানে এক ধরনের অশান্তির ঘূর্ণাবর্তে পড়ে যেতে পারে। আমি অনেক দেশ দেখেছি, সিরিয়া আমি নিজে গিয়েছি, সুন্দর একটা দেশ ছিল, সেই দেশটা কিভাবে ধ্বংস হয়ে গেল। আমি বলি যে যেমন পাকিস্তানের একটা দেশ, এই পাকিস্তান দেশটা আস্তে আস্তে ক্রমান্বয়ে এই সংঘাতের মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। কাজে আমরা ওইটার মধ্যে কোনো মতেই পড়তে চাই না, পড়তে পারবো না। আমাদের সেই দিকে অবশ্যই সকল পক্ষ, রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল পক্ষকে খেয়াল রাখতে হবে যে কোনো মতেই আমাদের যেন এই আন্দোলন যেন সবসময় পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে থাকে, এর বাইরে যদি যেতে চায় এটাকে যেন জনগণ সমর্থন না দেয় এবং সেটা যেন আবার গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে ফিরে আসে। তা না হলে কিন্তু আমরা এই রুট আউট করতে পারবো না যে বাংলাদেশ ক্রমান্বয়ে ধ্বংসের দিকে চলে যাবে না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। দর্শকের সাথে সাথে আরো অনেক দর্শকেরই আশঙ্কা। অ্যাডভোকেট হুমায়ুন, আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে দর্শক আশঙ্কা প্রকাশ করলেন, এত কিছুর পরেও জনগণ কিন্তু রাস্তায় বেরিয়েছে, জনগণ কিন্তু তাদের কর্মসংস্থানের জন্য, তাদের অন্ন সংস্থানের জন্য রাস্তায় বেরিয়েছে। তাহলে কি জনগণ এত ঝুঁকির মধ্যেও কি এই অপরাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়েছে, নাকি আসলে জনগণ তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করতে চায়? আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি যে জনগণ প্রথম থেকে এটা গ্রহণ করেনি এবং জনগণ পিছিয়ে যেতে চাচ্ছে, এগিয়ে যেতে চাচ্ছে মান উন্নয়নের জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য। যে কারণে আজকের এই অবরোধ ২.৫ মাসের মতন হরতাল বিভিন্ন প্রোগ্রামে দেওয়ার পরেও, এত সহিংসতার পরেও কিন্তু জনগণ সম্পৃক্ততা নাই। জনগণ সম্পৃক্ত যেখানে না থাকে সেখানে কোনোদিন ইতিহাসে নাই যে কোনো আন্দোলন সফল হয়। সেটা উপলব্ধি করে আমার মনে হয় এখন বিরোধী দলের যে সিদ্ধান্ত যে তারা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবেন, অফিসিয়ালি সমর্থন দেবেন প্রার্থীকে, এটা কিন্তু ইতিবাচক দিক। কারণ তারা উপলব্ধি করেছে যে এই ২.৫ মাস ধরে যে কাজটি করেছে সেই কাজটি জনগণের সম্পৃক্ততা হয়নি, জনগণকে পাশে পায়নি, জনগণ এটা পছন্দ করছে না। কাজেই এটা যে আপনি লক্ষ্য করেন হরতাল দিচ্ছে, টোটাল জ্যামের জন্য আমি বাসায় যেতে ৪৫ মিনিট লাগে এই হরতালের মধ্যে। সেই এটা তো তার নিজে চোখে দেখছে যে হরতাল সমর্থন করছে জনগণ। অবরোধ সেটা ওটা স্পোরেডিক একটা বাস পড়ায় দিলাম, একটা ককটেল, একটা পেট্রোল মেরে দিলাম, এটা কোন অবস্থাতেই জনগণ সম্পৃক্ত হতে পারে না, সমর্থন করে না, এটা পরিষ্কার। এবং ডিসপাইট দ্যাট আমরা মনে হয় যে প্রতিরোধের মতন হয়ে গেছে জনগণ, তারপর ঠিক আছে করতে থাকো, আমরা এগিয়ে যাব। সেইভাবে দেখেন, ইকোনমির কথা যেটা প্রথমেই বলেছি আমি, আমার রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, ব্যক্তিগত এই যে রাস্তাঘাটে দেখেন সেখানে কিন্তু ভীতিতে ভয়টা নাই। সে মনে হয় রাস্তায় নেমে গেছে, আমি ব্যবসা করব, আমি বাঁচবো, আমি খেতে হবে, আমার উন্নয়ন করতে হবে, আমার উপার্জন করতে হবে, আমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। এসএসসির পরীক্ষক বলেছেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা আগামী ১ তারিখ থেকে শিডিউল মতো হবে। আমি আশা করি অভিভাবকরা যদি কোঅপারেট করবেন বলে আমি বিশ্বাস, অবশ্যই তার এই অবস্থা ফিরে আসবে। এই প্রসঙ্গে আমি বলতে চাই জনাব কামাল উদ্দিন আপনাকে, আপনি বলছিলেন বিরতির আগে যে প্রসঙ্গে বলছিলেন যে আমাদের দেশের ঠিক আগে পরে অনেক দেশই স্বাধীন হয়েছে এবং বর্তমানে তারা একটা অন্যরকম সমৃদ্ধ একটা দেশে পরিণত হয়েছে। এই প্রসঙ্গ নিয়ে আপনি বলছিলেন। জি, ধন্যবাদ।
আমি ধরেন এখন আমাদের পত্রপত্রিকায় প্রচুর আলোচনা আছে, যেমন ধরেন সিঙ্গাপুরের ঘটনাটি দেখেন, যে লি কুইন সাহেব, তো উনি প্রায় 30 বছর সিঙ্গাপুরকে পরিচালনা করছেন। তো সিঙ্গাপুরের কথা যদি আমি বলি, 65 সনে তারা মূলত স্বাধীন হয়েছে। হ্যাঁ, তো আমরা 71, আমাদের পার্থক্য কতটুকুন? সিঙ্গাপুরে আছে আপনার চাইনিজ এথনিক গ্রুপ, মালয়ান এথনিক গ্রুপ, ইন্ডিয়ান। এটা একটা রাষ্ট্র হিসেবে টিকে থাকার কথা রয়েছে, অনেকে মনে করছে। কিন্তু যোগ্য নেতৃত্বের কারণে, এই যে লি কুইন, উনি ক্যামব্রিজে পড়াশোনা করছে এবং ওইখানে স্টুডেন্টস ইউনিয়নে উনি বলছে যে গণতন্ত্রের দুর্বলতাটা কোথায়। আমি সেটা শিখেছি যখন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে স্টুডেন্ট কাউন্সিলে আমি ফেল করলাম। আর আমি শিখেছি যে শক্তি দিয়ে কি করা যায়, যখন জাপানিজরা আমার সিঙ্গাপুরকে ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দখল করে নিয়েছিল কিছু সময় ধরে। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বে যিনি আসে, উনার ওই ভীষণ থাকতে হয় এবং উনার ভালোবাসা থাকতে হয়। এবং ওনার সাক্ষাৎকার, এই যে আপনার হ্যাভিংটন পোস্ট 22 তারিখের একটা সাক্ষাৎকার আমার সাথেও আছে, আপনারা দেখবেন। ওইখানে এই এশিয়ার এই কথাগুলো বলা হয়েছে বিভিন্নভাবে, যে দেশটি একটা সিম্পল আইল্যান্ড ছিল, এত সমস্যা ছিল, কিন্তু উনি এটাকে কিভাবে নিতে পারলেন। এবং ওনার সাক্ষাৎকারই আছে যে হ্যাঁ, আমি সবসময় সঠিক কাজটা হয়তো করি নাই, তবে যা করেছি ফর দ্য অনার অব দ্য সিঙ্গাপুর। নেতৃত্বে আজকে এখন দেখেন, ওই মডেলই ফলো করতে গিয়ে পার্শ্ববর্তী দেশ, যেখানে তাদের পার ক্যাপিটা ইনকাম 60,000, পাশের দেশটি তো ইন্ডিয়াতে মাত্র 2000 এর কাছে পৌঁছতে অনেক কঠিন হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে গণতন্ত্র এবং অন্যান্য যে তন্ত্র, সমাজতন্ত্র, এগুলোকে বলা হয় মিনস। এটা দিয়ে আমি আলটিমেটলি কি চাই? আমি চাই একটা সুন্দর জীবন। সেখানে পৌঁছার জন্য আমি এটাকে ব্যবহার করি। এটাই তো গোল না, আমার তো টাকাই গোল না, আমি একটা সুন্দর জীবন চাই। সুতরাং দেখেন, এই একইভাবে মালয়েশিয়ার যে ডেভেলপমেন্ট, অনেক ক্ষেত্রেই দেখবেন যে, অর্থাৎ আমরা এমনি ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম বলি, কিন্তু ক্যাপিটালিজমের যে একটা ওয়ার্ড এর মধ্যে এসে গেছে, স্টেট ক্যাপিটালিজম। স্টেট এটাকে প্রমোট করতে হয়। এবং আরেকটা পাশাপাশি কথা আসছে অনেক সময় যে অথরিটেরিয়ান ডেমোক্রেসি, যে ডেমোক্রেসি আপনাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু সেটা দেশের মঙ্গলের কারণে। অনেক সময় ব্যক্তি আমাদের এখানে সেখানে দেখেন, মালয়েশিয়া অনেকটা সাকসেসফুল হচ্ছে, ইন্দোনেশিয়া এবং এই যে থাইল্যান্ড, তারাও 5-7 হাজার টাকায় পৌঁছতে পারছে, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত ছিল না। তো সিঙ্গাপুরের সাকসেসের অন্যতম একটা কারণ হচ্ছে যে একটা ক্লিন গভর্নমেন্ট ছিল। গভর্নমেন্ট জনগণকে বুঝাচ্ছে যে ইয়েস, তুমি যদি আমার সাথে থাকো, তোমার লাইফ এখানে পুষবে। এবং তারা ব্যাপক বিনিয়োগ করছে আপনার শিক্ষায়, যে কথা আমি শুরুতেই বলছিলাম। তার নেতৃত্ব এখন এই জন্যই আসি যে সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে। সমস্যাটা এই যে একটু আগে যে হুমায়ুন ভাই বলছিলেন যে তারা হরতাল করছে, এগুলো মানুষ তুলছে। আসলে আমাদের ধরে নিতে হবে, রাজনীতির মধ্যে মূল যে সংগঠন থাকে তার মধ্যে ইডিওলজি বলে একটা কথা থাকে। সেখানে মুক্তিযুদ্ধের আমাদের, আপনি খেয়াল করেন, জাতির জনক বঙ্গবন্ধু এবং আমাদের যে 4 জন জাতীয় নেতাকে মেরে ফেলা হলো, আপনি সিম্পলি বলেন তো ওনাদের যে কোয়ালিটি ছিল পড়াশোনা এবং জাতীয় ত্যাগের, আর আজকে আপনি সেই 30 বছর 45 বছর পর যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি, এখন যারা নেতৃত্বে আছে তাদের কোয়ালিটি দেখেন। এমন নেতৃত্ব আছে যাদের 4টা জন্ম তারিখ, এমন নেতৃত্ব আছে ম্যাট্রিক পাস করার জন্য গ্রামে গিয়ে পরীক্ষা দিছে। এখন আমার কথা হচ্ছে যে আপনাকে পিএইচডি করতে হবে নেতা হওয়ার জন্য, কিন্তু সেটা বলছি না, কিন্তু আপনাকে শার্প হতে হবে, আপনাকে বুঝতে হবে। দেখেন মাহাতির মোহাম্মদের, দেখেন নেলসন ম্যান্ডেলা, দেখেন জাতির জনক বঙ্গবন্ধু ওই সময়ও আপনার ভারতে ওই পড়াশোনা করছে, ইত্যাদি করছে। তাজউদ্দিন সাহেব বেস্ট স্টুডেন্ট ছিল। অর্থাৎ আপনার সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে? 75 বঙ্গবন্ধুর হত্যার পর যখন আপনি শাহ আজিজ আপনার 9 তারিখ যখন মোটামুটি বোঝা গেল যে আমরা স্বাধীন হয়ে যাব, ওই দিনও আপনার ভুট্টু গেছে আপনার জাতিসংঘে যে কোন রকম একটা বিরোধী করা যায় কিনা, সাথে নিয়ে গেছে শাহ আজিজ সাহেবকে। আপনি শাহ আজিজ সাহেবকে 7.5 কোটি মানুষের মধ্যে আর কাউকে পেলেন না, ওই রাজাকার, এবং যিনি ঠিক ডিসেম্বরের আর কয়দিন পর আমরা নিশ্চিত হয়ে যাব, ওই সময়ও পাকিস্তানের পক্ষে দালালি করে। আপনাকে বুঝতে হবে আজকে যে ক্ষতিগ্রস্ত আমাদের দর্শক কিন্তু ভালোই বলছে যে এটা সিরিয়া ইরাক হবে কিনা। আমরা আইডিয়াল সিচুয়েশন যেতে চাই, আমরা হয়তো সিঙ্গাপুর না হতে বলে মালয়েশিয়া হতে চাই, কিন্তু না হলেও পাকিস্তান থেকে এগিয়ে আসি, ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছি। আমরা ইতিবাচকটাই প্রত্যাশা করব, এবং আপনি যে উদাহরণগুলি দিলেন সেই উদাহরণগুলো আমরাও পৌঁছাতে চাই। আমি একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে হাসান মনসুর আপনাকে প্রশ্নটা করছি যে সম্প্রতি সিএনএন একটি অনুষ্ঠানে একটি অর্থনীতির বিশ্লেষণ দেওয়া হয়েছিল, একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল যে 2019 সালের ভেতরে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে চীনের পাশে থাকবে। এই উত্তরটি কেন থাকবে, এরা কেন তারা এই বিশ্লেষণটা দিয়েছিল, এটা আমি আশা করব। তবে এ পর্বে একটি বিরতির পর আবারও ফিরে আসছি।